নতুন আফজাল লাগবে, নতুন মিঠু হ্যাঁ, লাগবে। এমনি নতুন মিঠু আবদার তারা নতুন এসে মিঠু যদি করে যে আফজাল লাগবে। যন্ত্রপাতির দরকার নেই, কাগজপত্র দিয়ে আমরা এটা বুঝিয়ে দিই, তাহলে এটা সম্ভব, এটা আমি মানছি আমি। আমরা পারি না বলার কথা এরকম নয়, সেটা হলো যে আমরা এমন কোনো আকাশ কুসুম কল্পনা মানুষের মাথায় ঢুকে দিতে চাই না যেটা অবাস্তব এবং যেটা বাস্তবায়নযোগ্য না। কারণ আপনি নিজেও জানেন আমরা কি জিডিপি যে 2.5 বা 2.9 বা 7 যেটাই বলি না কেন, কোনো সময় এরকম সংখ্যার মধ্যে ধরেন ছিলাম জিডিপি 3%। 3% হলাম, এই পরিমাণ ব্যয় কি তুষার আমরা করতে পেরেছি? ইতিমধ্যে আমাদের না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় টাকা ফেরত দেয় এবং প্রতি বছর টাকা ফেরত অপচয় দেয়। করে। আচ্ছা, তাহলে ওনারা বলবেন যে অপচয় রোধ করুন বা একটা কিছু। কিছু অপচয় করে আর কিছু এই ফেরত ব্যয়, দেয়। এই ব্যয়টা মূলত হয় কিসের? যন্ত্রপাতি কেনা বা অবকাঠামো উন্নয়ন, হ্যাঁ, তাই তো? এটাতে তো মূলত মূলত এটা যায়। তাহলে আপনাকে যদি $36 বিলিয়ন যদি প্রতি বছর খরচ করতে হয় 8% হিসাবে, এই $36 বিলিয়ন খরচ করার মতন ইয়ে থেকে পরিকল্পনা করবে, টাকার পরিমাণ তো বলেন, কিন্তু এটা বিভাজনটা এই যে 64টা জেলায় হাসপাতাল হবে বলেছেন, তারা বিশেষায়িত হাসপাতাল, অনেক কিছু না, এটা তো বিনামূল্য হয়ে এটা যাবে। 1 বছরের মধ্যে হবে। এটা আমি তো প্রতি বছরের জন্য এটা 8% বরাদ্দ দিব, তাই না? না, 5 বছরে হয়তো না, পুরোটা এটা তো লাগবে। এটা তো ডিডিবির সাথে অঙ্ক তো এইভাবে হয় না। বাজেট তো আপনার বাৎসরিক কিভাবে হিসাবে হয় হয়, এটা তাই না? আপনি বলেন, তাহলে এখানে অবাস্তব জায়গাটা আমরা কোথায়? আমরা যেটা বলতে চেয়েছি যে আমরা বলেছি যে জিডিপিতে আমরা পর্যায়ক্রমিকভাবে 5% আমরা কন্ট্রিবিউট করতে চাই যে স্বাস্থ্য খাতের জন্য। কারণ এটা বাস্তব ভিত্তিক চিন্তা করা উচিত। কারণ আমাদের ইতিপূর্বে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমরা জানি যে অবাস্তব কোনো একটা প্রস্তাবনা বা অবাস্তব কোনো একটা কল্পনাপ্রসূত যদি পলিসি কিংবা ম্যানিফেস্টোতে কোনো একটা জিনিস ঢুকিয়ে দিলে পরবর্তী পর্যায়ে যে দলটা বিজয়ী হবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তখন তার জন্য এটা অব্লিগেটরি হয়। 3 বছর হ্যাঁ। ইউটিলিটি চার্জ বাড়বে না আমি ইন্ডাস্ট্রিতে। এটাতে পরে ব্যবসায়ীরা আসছি, খুব খুশি। পরে আসছি। তারপরেটা যেটা হলো যে যদি আমার মনে হয় যে আমার তো ক্ষমতায় যাওয়ার বা দায়িত্ব পালনের সুযোগ নেই, সুতরাং আমি এমন একটা প্রস্তাবনা দিয়ে রাখলাম যাতে অন্যদেরকে এর চাইতে বেশি বলতে হয়। তো এটা যদি আপনি মার্কেটে নামিয়ে দেন, তাহলে তো এটা একটা ইনডিরেক্টলি একটা অন্য জিনিসে দাঁড়ায়। তো আমার মনে হয় যে প্রত্যেকেরই বোধহয় এই জায়গায় বাস্তব ভিত্তিক চিন্তা করা উচিত। কারণ এটা খুবই মনে হয় না যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সক্ষমতার যে জায়গা আছে, বা আপনার চিকিৎসক হিসেবে তুষার তোমার জানা আছে এটা, যে আমরা যদি যন্ত্রপাতি বা কিনে যদি স্তূপাকার করে রাখি, তাও বোধহয় $36 বিলিয়ন 1 বছরে খরচ করতে পারবো কিনা একটা সন্দেহ আছে। নতুন আফজাল লাগবে, নতুন মিঠু হ্যাঁ, লাগবে। এমনি নতুন মিঠু আবদার তারা এসে নতুন যদি মিঠু করে যে আফজাল যন্ত্রপাতির দরকার নেই, কাগজপত্র দিয়ে আমরা এটা বুঝিয়ে দিই, তাহলে এটা সম্ভব, এটা আমি মানছি আমি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে বাস্তবায়ন চিন্তাটা করা উচিত যে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হবে না, এটা বোধহয় আগাম ঘোষণাটা দিয়ে দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ হবে। কারণ আমরা আমরা নিজেরা তো জ্বালানি তৈরি করি না, আমাদের জ্বালানি হচ্ছে আমদানি নির্ভর জ্বালানি খাতটা আমাদের, তার প্রত্যেকটা উপাদানই কিন্তু বাইরে থেকে আনা। এমনকি একসময় যে গ্যাসের কথা বলতাম, সেটাও এখন আমরা আমদানি নির্ভর হয়ে গেছি। তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি, বৈশ্বিক পরিস্থিতি কি, বিশ্ববাজারে যে সমস্ত বাজার অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই কিন্তু মূলত এই বাজারগুলোতে তারা প্রভাবক শক্তি। এখানে আমার বা তোমার চাওয়ার উপরে কিছুই নির্ভর করবে না। সেখানে এরকম কোনো আগাম ঘোষণা যদি আমরা দিয়ে ফেলি, তার মানে কি, আমি যদি বলি এটা যে বিদ্যুৎ আমি এই মূল্য বৃদ্ধি করব না, তাহলে যত নতুন শিল্প উদ্যোক্তারা যারা আসবেন, তারা একটা এরকম প্রোটেকশন পেয়ে যাবেন যে তাদের আর কোনো নতুন করে পয়সা দেওয়ার প্রয়োজন হবে না, তারা একটা শিল্প কারখানা তৈরি করে ফেলবেন এবং এই সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেয়ে যাবেন। আমার মনে হয় যে এটা বাজারের সাথে সঙ্গতিপূর্ণ রেখে এই কথাটি বলা দরকার। তবে জনগণের কষ্ট যেন না হয়, এই ব্যাপারটিতেও গুরুত্ব দেওয়া দরকার। বিদ্যুৎ খাতে যে সমস্ত আমরা সিস্টেম লস নিয়ে যে সমস্ত কথাগুলো বলতাম আগে, অথবা যে অপচয়ের যে জায়গাগুলো ছিল, সেগুলোকে যতটা আমরা যদি কমিয়ে আনতে পারি, সেক্ষেত্রে হয়তো জনগণকে কিছু একটা স্বস্তিদায়ক জিনিস বোধহয় দেওয়া যেতে পারে। আর বাকি যে কথাগুলো আছে, সেটা হচ্ছে যে কথাটি হচ্ছিল, যেটা 100 জনকে ফরেন লোন দিতে হবে, আমি তো মনে করি যে এর চাইতে বড় মাপের কাজ আমাদের করতে হবে, এডুকেশনাল লোন। তবে শিক্ষা খাতের বাজেট নিয়ে খুব একটা কিছু বলা হয়নি। আমরা কিন্তু শিক্ষা খাতের ক্ষেত্রে আমাদের বলা আছে, কিন্তু আমরা 5% জিডিপির বরাদ্দ শিক্ষা খাতে রাখতে চাই। স্বাস্থ্য এবং শিক্ষা সমান করে দিন। সমান করে আমরা স্বাস্থ্য এবং শিক্ষাকে সমান করতে চাই, কারণ আমাদের কাছে অগ্রাধিকার এই দুটো। কারণ হচ্ছে যে স্বাস্থ্য কিন্তু মানুষের শুধুমাত্র ভালো থাকা নয়, এটা একটা সম্পদ, এবং এটা একটা কর্মক্ষম, যে আমাদের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট আছে, এতে যে কর্মক্ষম জনশক্তি আছে, তাদেরকে সত্যিকার অর্থে সবল রেখে রাষ্ট্রের উন্নয়নের জন্য, তাদেরকে যদি কন্ট্রিবিউট করবার জন্য কোনো শক্তির জায়গায় আমরা নিতে চাই, তাদেরকে সুস্বাস্থ্য নিশ্চিত করা দরকার। একই সাথে আমাদের মতন একটা দেশ, যেটা জনবহুল দেশ, যেখানে আমরা অন্যরকম প্রাকৃতিক সম্পদের আধিক্যের সুবিধা নিয়ে আমরা জন্মাইনি, সেখানে আমাদের কিন্তু টিকে থাকতে গেলে আমাদের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি যদি আমরা না করি, আমাদের প্রযুক্তিগত উন্নয়ন যদি না হয়, তাহলে আমরা কিন্তু এই জনশক্তিকে সত্যিকার অর্থে বোঝা করে ফেলবো কদিন পর। সুতরাং আমাদের মূল টার্গেটটা হলো শিক্ষার ওই জায়গাতে আমরা জ্ঞান ভিত্তিক এবং প্রয়োজন ভিত্তিক যেটা শিক্ষা, এই জায়গায় নিড বেসড এডুকেশন, সেখানে যেতে চাই আমরা। এবং তার সাথে সাথে আমরা স্বাস্থ্য খাতটাকে এমন একটা জায়গায় নিতে চাই যেখানে আমরা ওই ব্যয় বৃদ্ধির জায়গায় যাব না, আমরা বড় প্রকল্পের দিকে যেতে চাই না, আমরা প্রিভেন্টিভ হেলথকে গুরুত্ব দিতে চাই, যাতে করে আমরা হৃদরোগ বা কিডনি রোগ কিংবা স্নায়ু রোগের মতন এরকম ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন যেন না হয়, সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই। কারণ অর্থ বরাদ্দ বাড়িয়ে দিলে স্বাস্থ্য খাতের বিরাট উন্নতি হয়ে যাবে। পরিকল্পনা হচ্ছে
প্রিভেন্টিভ হেলথ নিরাময়যোগ্য রোগের চিকিৎসা না করে বরং প্রতিরোধযোগ্য রোগের অবশ্যই। প্রতিরোধ করা। তা আমরা এবার